বাংলা টিউটর চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা ক্লাস 11-এর জয় গোস্বামীর লেখা নুন কবিতাটা নিয়ে আলোচনা করব। কবিতাটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবে, তাহলে আশা করি কবিতাটা তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে এবং এখান থেকে যে ধরনেরই প্রশ্ন আসুক তোমরা নিজে থেকেই লিখতে পারবে, বা কোনো প্রশ্ন যদি পড়ো প্রশ্নের উত্তর, তখন সেগুলো একদম সাবলীলভাবে তোমরা বুঝতে পারবে। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কবিতাটার আলোচনা তোমরা দেখে যাও এবং তোমাদের নুন কবিতাটার বিষয়বস্তু বুঝে নাও। প্রথমে আমরা লেখক পরিচিতিটা একটু জেনে নিই। জয় গোস্বামী, জন্ম 1954 কলকাতায়, বাংলা সাহিত্যের এক খ্যাতিমান কবি। তার উল্লেখযোগ্য কবিতার বই প্রত্নজীব, উন্মাদের পাঠক্রম, ভুতুমবাগান, ঘুমিয়েছে ঝাউপাতা, বজ্র বিদ্যুৎ খাতা, পাগলি তোমার সঙ্গে, সূর্যপোড়া, ছাই, হরিণের জন্য একক, ভালোটি বাসিব, শিবির, গরাদ গরাদ প্রভৃতি। যারা বৃষ্টিতে ভিজেছিল তার স্মরণীয় কাব্য উপন্যাস। তার বিখ্যাত উপন্যাসের মধ্যে রয়েছে সেই সব শেয়ালেরা, সুরঙ্গ ও প্রতিকার প্রভৃতি। বাংলা আলোচনায় তার লেখা আকস্মিকের খেলা, আমার রবীন্দ্রনাথ, গোসাইবাগান 3 খণ্ড উল্লেখযোগ্য সংযোজন। কবি জয় গোস্বামী একজন আধুনিক কবি। তার অনেকগুলো কাব্যগ্রন্থের কথা আমরা জানলাম, কিন্তু নুন কাব্যটা, তার যে পঞ্চম কাব্যগ্রন্থ ভুতুমবাগান আছে, সেই ভুতুমবাগান কাব্যের অন্তর্গত। যে কাব্যগ্রন্থের প্রথম প্রকাশ হয়েছিল 25শে বৈশাখ 1395 বঙ্গাব্দ, বা ইংরেজি যদি আমরা বলি 1988 খ্রিস্টাব্দে। নুন কবিতাটির মধ্যে কবি জয় গোস্বামী যে সাধারণ মানুষ, সাধারণ অর্থাৎ নিম্নবিত্ত সম্প্রদায়ের মানুষ, তাদের যে জীবনযাত্রার মধ্য দিয়ে তাদের কি অসহায়তাভাবে তাদের দিনটা যায় বা তাদের জীবনটা কাটে, সেটা এখানে তুলে ধরা হয়েছে। তাই আর দেরি না করে চলো তাড়াতাড়ি কবিতাটার ব্যাখ্যাতে আমরা চলে যাই। তার আগে তোমাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের যদি কবিতা আলোচনা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। যদি তোমাদের এই কবিতা সংক্রান্ত কোনো কিছু জানার থাকে তাহলে আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, যাতে আরও অন্যান্য বন্ধুরা সকলেই এই কবিতাটা আলোচনা শুনতে পাই। চলো তাহলে এবার আমরা কবিতায় আলোচনায় ফিরে যাই। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। লেখক এই নিম্নবিত্ত মানুষের মুখ দিয়ে বলেছে যে তারা খুব অল্পেতে খুশি, এবং এই অল্পে খুশি, তারা জীবনে বেশি কিছু পাচ্ছে না। তাদের দুঃখ দরিদ্রতার মধ্য দিয়ে তাদের দিন চলে গেলেও তাদের এতে কোনো বিন্দুমাত্র অনুশোচনা নেই। তারা সাধারণ ভাত কাপড়েই তাদের জীবনকে আলিঙ্গন করে নিয়েছেন। চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে, রাত্রিরে দুভাই মিলে টান দি গঞ্জিকাতে। তাদের দিন চলে যাচ্ছে, যদিও চলে যাচ্ছে বলছে, কিন্তু সেখানেও তাদের কি অসুখ আছে, ধার দেনা আছে। অর্থাৎ পরিবারের যদি কেউ অসুখে পড়ে যায় তাহলে তার যে চিকিৎসার জন্য তখন তাদেরকে ধার দেনা করতে হয়, বা তাদের দৈনন্দিন যে চাহিদা, সাধারণ যে নুন বা ভাতের চাহিদা, সেটা মেটানোর জন্য মাঝে মাঝে তাদেরকে ধার করতে হয়। রাত্রিরে দুভাই মিলে টান্দি গঞ্জিকাতে। দুভাই এখানে দুই সহোদর ভাই না, দুভাই বলতে এখানে কবি বুঝিয়েছেন কি পিতা এবং পুত্রকে। কেন বলেছেন? কারণ তাদের অভাব, অভিযোগ, অভাব অনটনের মাধ্যমে সামাজিক যে সম্পর্ক সেগুলো ভেঙে গিয়েছে, এবং তারা কি সারাদিন কাজ করে আসার পর পিতা পুত্র সচরাচর কি যে একই সঙ্গে নেশা করে না, কিন্তু তাদের সামাজিক সম্পর্কটাই ভেঙে গেছে তাদের অভাব অনটনের মাধ্যমে। তাই তারা পিতা পুত্রকে দুভাই বলেছে, এবং দুভাই মিলে অর্থাৎ পিতা পুত্র টান্দি গঞ্জিকাতে, অর্থাৎ তারা গাঁজা সেবন করে, অর্থাৎ তারা
নেশা করে। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া, বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। কি বলছে যে তাদের অভাবের জন্য, তাদের ইনকাম না হওয়ার জন্য প্রতিদিন তারা বাজার করতে পারে না। বাজার করতে পারে না বলে তাদের প্রতিদিন খাওয়া দাওয়াও ঠিকঠাক হয় না। আর কিন্তু যদি কোনো দিন তাদের একটু ইনকাম বেশি হয় তাহলে, বা তাদের যদি একটু আয় বেশি হয়, তাহলে তারা নিজেদের প্রয়োজনীয় জিনিসের সঙ্গে সঙ্গে গোলাপ চারা কিনে নিয়ে আসেন। গোলাপ চারা এখানে একটা প্রতীকী, কি একটা সৌন্দর্যের প্রতীক। তাদের মধ্যেও সৌন্দর্য বেঁচে আছে, কিন্তু তারা সেই সৌন্দর্যের পরিস্ফুটন করতে পারে না তাদের অভাবের জন্য। আবার আরেকভাবে বলা যায় যে গোলাপ চারা কিনে আনার মাধ্যমে তাদের বেহিসাবি জীবনযাত্রাও প্রকাশ পেয়েছে, যে তাদের প্রতিদিন ইনকাম হয় না, কিন্তু কোনো দিন বেশি ইনকাম হলে পরের দিন কি খাবো তার জন্য কিন্তু তারা চিন্তা করে না। ফলে তাদের হাতে যে টাকাটা থাকে সেটা তারা অনায়াসে অপচয়ও করতে পারে। কিন্তু পুঁতবো কোথায়? কিন্তু তারা যে সৌন্দর্যের প্রতি গোলাপ চারা নিয়ে আসছে, সেই গোলাপ চারা পোঁতার জন্য তো জায়গা দরকার, অর্থাৎ তাকে পরিচর্যা করে বাঁচিয়ে রাখার জন্য তো সময় দরকার বা সুযোগ দরকার। সেইটা তারা ভাবে না। তাদের নিজেদেরই থাকার মতো ঠিক জায়গা নেই, তাই গোলাপ চারা তারা কোথায় বসাবে? বা আমরা বলতে পারি, বা কবি বোঝাতে চেয়েছেন যে গোলাপ চারা সৌন্দর্যের প্রতীক, তাদের মধ্যে সৌন্দর্যর আকাঙ্ক্ষা বেঁচে আছে, কিন্তু সেই সৌন্দর্যকে পরিচর্যা করে কিভাবে তারা গড়ে তুলবে সেটা তাদের জানা নাই, বা সেই সুযোগটা তাদের নাই। ফুল কি হবেই তাতে? তারা যে গোলাপ চারা নিয়ে এসেছে তাতে কি ফুল হবেই? তাদের সৌন্দর্যের জন্য, নিজের জীবনটাকে সুন্দর করার জন্য যে প্রচেষ্টা করছে বা কোনো একটা উপকরণ নিচ্ছে, সেইটা পরিচর্যা কি তারা করতেই পারবে শেষ পর্যন্ত? সে অনেক পরের কথা। কিন্তু তাদের এই সব ভাবার কোনো অবকাশ নাই বা সময় নাই, কারণ তাদের প্রতিদিন পেট চালানোর জন্য, তাদের প্রতিদিন খাবার সংগ্রহের জন্য সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করতে হয়। এবং এই দুঃখে তারা কি করে, যে টান দি গঞ্জিকাতে, এই জন্য তারা নেশা করে। আমরা তো এতেই খুশি, বলো আর অধিককে চাই, হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। তারা এই অভাব অনটন অসুখ ধার দেনার মধ্যেই তারা খুশি, তারা আর অতিরিক্ত কিছু চায় না। এইভাবে তাদের জীবনটা, নিম্নবিত্ত মানুষের জীবনটা কেটে যায়। মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে, খেতে বসে রাগ চড়ে যাই, নুন নেই ঠান্ডা ভাতে। কিন্তু কি বলছে, যে মাঝে মাঝে তাদের দিন চলে না, অর্থাৎ প্রতিদিন তাদের ইনকাম হয় না। যেদিন ইনকাম হয় না, অর্থাৎ দিন চলে না বলতে তাদের খাবার জোটে না, সে কথাই বলতে চাইছে। তাদের ন্যূনতম বেঁচে থাকার জন্য যে এক মুঠো অন্ন, সেটাও তাদের জোটে না। তাই তারা কি করে, সকাল থেকে রাত পর্যন্ত কাজের জন্য ঘুরে বেড়ায়, বা সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে বাড়ি ফিরে দুপুর রাতে, দুপুর মানে গভীর রাতের কথা এখানে বলা হয়েছে। খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। সে দুপুর রাতে ফিরে এসে যদি দেখে যে এক মুঠো ভাত খাবে, সেখানে তরকারি তো দূরের কথা, একটু নুন পর্যন্ত নেই, এবং সেই ভাতটা ঠান্ডা, গরম ভাত না। সেই ভাত হয়তো সকালে রান্না হয়েছে, সেই ভাতটা তারা কি রাত্রেবেলায় দুপুর রাতে খেতে আসছে, রাত 12টার দিকে খেতে আসছে, সারাদিন অকথ্য পরিশ্রম করে ঘুরে ঘুরে। কিন্তু এসে যদি দেখে যে ঠান্ডা ভাতে তরকারি তো দূরের কথা, এক চিলতে নুন পর্যন্ত নাই, তাই তখন কি হয়, তাদের রাগ চড়ে মাথায় আমার, তাদের মাথা গরম হয়ে যায়, তারা মাথায় রাগ চড়ে। আমি তার মাথায় চড়ি, ব্যাব্বাটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি। তাহলে কি করছে, যে তারা রাগ চড়ে, এবং রাগের মাথায় তারা অনেক গালাগালি, অনেক চেঁচাচেঁচি সে রাতের বেলায় করে। বাপ বেটা দুভাই মিলে, দেখো এখানে বলা হয়েছে দুভাই, অর্থাৎ বাপ বেটা, ছেলে এবং বাবা। তাহলে দু ভাই অর্থাৎ বাপ বেটা সে রাতের বেলায় কি করছে, সামান্য নুন না থাকার জন্য সারা পাড়া মাথায় করি, তার চেঁচাচেঁচি করে সারা পাড়া মাথায় করে তুলছে। করি তো তাতে কি, আমরা তো সামান্য লোক। তারা যতই চেঁচাচেঁচি করুক, তার জন্য কোনো সভ্য সমাজের, কোনো বিত্তবান সমাজের, কোনো বিত্তশালী সমাজের কোনো কিছু যায় আসে না, কারণ তারা সামান্য লোক। আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। কবি এই সাধারণ নিম্নবিত্ত মানুষের মুখের কথা এবার বলে চেয়েছে, যে তারা তাদের জীবনের জন্য বিলাসিতা চায় না, কিন্তু তাদের ন্যূনতম যে বেঁচে থাকার জন্য সাধারণ এক মুঠো খাবার এবং এক টুকরো নুন, এটারই ব্যবস্থা হোক, এটাই সমাজের কাছে তারা দাবি রেখেছে।
এটাই হচ্ছে তোমার নুন কবিতার বিষয়বস্তু। শেষে তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন, তোমরা অবশ্যই কমেন্টে উত্তরটা লিখবে প্রত্যেকেই, যে কবি পিতা এবং পুত্রকে কেন দুভাই বলেছেন? কবি পিতা এবং পুত্রকে কেন দুভাই বলে সম্বোধন করেছেন? এই প্রশ্নের উত্তরটা তোমরা সবাই কমেন্টে লেখো, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেব। ধন্যবাদ।